এসএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদের জন্য আজকে আমরা বায়োলজির টপ সিকিউ সাজেশন রেডি করছি যে টপিক পড়লেই তুমি বায়োলজির সিকিউ এ ভালো একটা অ্যান্সার করতে পারবা সেটা আজকে আমরা দেখব। তো তোমার মেইন কাজ কি হবে, এই টপিকগুলো আগে দেখা, এগুলো একটা খাতায় নোট করে নেওয়া এবং এই টপিকগুলো তোমার মূল বই থেকে পড়া এবং সেটা কি বলতো টেস্ট পেপার থেকে সলভ করা। কি বলো, আমি কি বলছি বলো তো, যে তুমি টপিকগুলো দেখবা, এই টপিকগুলো মূল বই থেকে বের করবা এবং তারপরে টেস্ট পেপারে গিয়ে দেখবা সেম টপিকগুলো আছে, টেস্ট পেপারের প্রশ্নগুলো সিকিউ যেগুলো ওগুলো তুমি এক এক করে সমাধান করবা, দেখবা তুমি সবগুলোই পারবা। তো টেস্ট পেপার সমাধান করতে হবে। ওকে, দেখো আমরা কিছু দেখি। প্রথম অধ্যায় কি আছে দেখো, প্রথম অধ্যায়ে তুমি দেখবা, প্রথম অধ্যায়ে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্ল্যান্টি এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য। এখানে তো তুমি দেখো 5টা যে রাজ্য আছে, 5টা রাজ্যের বৈশিষ্ট্য তোমাকে কি জানতে হবে, 5টা রাজ্যের বৈশিষ্ট্য জানতে হবে। এবং একটা কাজ কি জানো, এই 5টা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে সাথে তোমার এই 5টা রাজ্যের উদাহরণ, এই 5টা রাজ্যের উদাহরণও তোমাকে কি করতে হবে, উদাহরণও তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? এমসিকিউ এর জন্য। কি করতে বলো তো, এই উদাহরণগুলো জানবা এমসিকিউ এর জন্য, এবং এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য জানবা। কেন জানো, তোমাকে সিকিউয়ে বলবে প্রতিষ্ঠা ফানজাইয়ের পার্থক্য করো, অথবা তোমাকে 2টা উদাহরণ দিয়ে বলবে এটা কোন কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তখন তোমাকে এগুলো থেকে বের করতে হবে। বুঝতে পারছি বলো তো, তোমাকে এরকম দিতেই পারে যে এই যে ফানজাই এবং প্লান্টির মধ্যে পার্থক্য, তো কি এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। তারপরে কি আছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এটা দেখো দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য, দেখবা যে এটা যে কোনো বোর্ডে চলে আসছে। দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি আইসিবিএন এবং কি আইসিজেডএন যেগুলো আছে, ওই তোমার ওই নিয়মগুলো একদম খুব ভালো করে তোমার জানা লাগবে। বুঝতে পারছি বলো তো। দেখো নেক্সটে আমাদের, দেখো নেক্সটে দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, চিত্র ভালো করে আঁকাতে হবে। চিত্র আঁকে বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ বাসায় যদি চিত্র প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষা হলে চিত্র আঁকাতে পারবে না। আর তুমি বায়োলজি পরীক্ষায় যত চিত্র আঁকাবা খাতায়, তোমার মার্ক তত উপরের দিকে যাবে। ক্লিয়ার? দেখো যে জীবকোষ টিস্যু এই অধ্যায়ে ক্লোরোপ্লাস্টের গঠন ও ব্যাখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্লাস্টিডের গঠন ও ব্যাখ্যা। এবং তারপরে মাইটোকন্ড্রিয়ার গঠন ও ব্যাখ্যা। দেখো যখনই মাইটোকন্ড্রিয়ার গঠন ও ব্যাখ্যা লিখতে বলবে তখন তুমি মাইটোকন্ড্রিয়ার চিত্র দিয়ে দিবা। সেম ক্লোরোপ্লাস্টের গঠন ও ব্যাখ্যা দিলে ক্লোরোপ্লাস্টের চিত্র দিয়ে দিবা, প্লাস্টিডের চিত্র দিয়ে দিবা। ক্লিয়ার? এটা কই আছে তুমি দেখবা বইয়ে সুন্দর করে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস তিনটাই দেওয়া আছে। এই যে নিউক্লিয়াসও দেওয়া আছে, নিউক্লিয়াসে দেখো নিউক্লিয়াসের 5টি অংশের গঠন ও বর্ণনা, এই 3টার ক্ষেত্রেই তোমাকে চিত্র দিতে হবে। এবং চিত্র কিভাবে আঁকাবা সেটার জন্য তুমি কি করবে জানো, সেটার জন্য তুমি ইউটিউবে সার্চ দিবা যে মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকাই, নিউক্লিয়াস কিভাবে আঁকাই, দেখবা খুবই ট্রিক্স দিয়ে তোমার ওগুলা আঁকানো আছে। যেরকম দেখো যখন তুমি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াসের কথা বলবে তখন তুমি সবগুলোতেই চিত্র ইনক্লুড করবে। এবং চিত্র কই থেকে পাবা বললাম, যে ইউটিউবে তুমি চিত্রগুলো দেখে নিবা। এবং তারপরে দেখো বাকি 2টা টপিকও মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশির তুলনামূলক ব্যাখ্যা। তোমাকে বলবে যে হৃদপেশি কাজে কেমন, গঠনে কেমন, পার্থক্য আছে ওখানে একটা। তারপর তোমাকে বলবে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য নির্ণয় করো, পার্থক্যগুলো বলো, তখন তোমার বলতে হবে। তো এই জিনিসগুলো খুবই সোজা। তুমি জাস্ট কি, তুমি দেখবা বই বের করবা, বইয়ে তুমি দেখবা যে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি আছে, ওইটা পার্থক্য আকারে পড়বে, এরকম ছক করে পড়বা, যেখানে ঐচ্ছিক লিখবা, এখানে অনৈচ্ছিক লিখবা, তারপর এখানে পার্থক্যগুলো পড়ে নিবা, তাহলেই তোমার জাস্ট কি ডান। ওকে। এবং দেখো উদ্ভিদের পরিবহনে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে হৃদপেশি, তোমার এই যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশির তুলনামূলক ব্যাখ্যা এবং তার উপরে যে এই তিনটা চিত্র এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? তারপরের অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। একটা কথা বলি শোনো, এই কোষ বিভাজন অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা এই অধ্যায় থেকে সিকিউ চলে আসছে। এই অধ্যায় দেখো এই 4টা টপিক আছে না, এই 4টা টপিকের ভিতরে তোমার প্রশ্ন আসবে। দেখো প্রথমটা কি বলা আছে, মাইটোসিস বিভাজনের ধাপসমূহ। মাইটোসিস বিভাজনের যে ধাপগুলো আছে তুমি দেখবা সেখান থেকে টেলোফেজ এবং অ্যানাফেজ যেটা আছে এটা বেশি আছে, টেলোফেজ এবং অ্যানাফেজ বেশি আসে। কিন্তু তুমি দেখবা যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ সবগুলাই মোটামুটি চলে আসে। তো তোমার সব 5টাই পড়তে হবে। তুমি 5টাই জাস্ট কি একটু টানে পড়ে দেবা, একটু অধ্যায় বড় লাগতে পারে কিন্তু তুমি জাস্ট একবার করে পড়বা, আগে পড়তে হবে এবং তারপরে টেস্ট পেপার থেকে সিকিউ সমাধান করবা। এবং মাইটোসিস ও মিওসিসের কোষ বিভাজনের পার্থক্য, এই পার্থক্যটা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে এই পার্থক্যটা হঠাৎ করে চলে আসছে। কি বলতো, যে মাইটোসিস এবং মিওসিস যে কোষ বিভাজন আছে এদের মধ্যে পার্থক্য কি হয়, কি কারণে মাইটোসিস বিভাজন এক রকমের আর মিওসিস বিভাজন আলাদা রকমের, এই জিনিসগুলো বইয়ে দেখবা, সুন্দর করে দেওয়া আছে। তারপর দেখো মাইটোসিস বিভাজন সঠিকভাবে না হলে কি হতে পারে, দেখো তো যে কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল, এটাকে আসলে কি বলে বলতো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। তুমি দেখবা বই দেওয়া আছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি,
কি কি হইতে পারে, অতিরিক্ত কোষ বিভাজন হলে কি কি হয়, ওই জিনিসগুলো পড়ো, ওই জিনিসগুলো সিকিউ চলে আসতে পারে। বুঝছো? তোমাদের যাদের অনেকেরই বুঝতে সমস্যা হয় কই থেকে সিকিউ আসতে পারে তাদের জন্য এই ভিডিও। ওকে, এবং এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে যেভাবে প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। মানে কি, যে মিওসিস কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্যতা কেমন সৃষ্টি করে, যে তোমার যে ধরো একটা পুরুষ গাছ এবং একটা মেয়ে মহিলা গাছ দুইটার ভিতরে কি সে কি দুইটার দুই রকমের বৈশিষ্ট্য নিয়ে কি নতুন একটা জিনিস তৈরি হচ্ছে না। তো তোমার ওই জিনিসগুলো জানতে হবে যে মিওসিস কোষ বিভাজনে প্রজাতির মধ্যে কি 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 বৈচিত্র্যতা আসতে পারে। ওকে, 4 নম্বর অধ্যায় দেখো, 4 নম্বর অধ্যায় জীবনী শক্তিতে দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা? এই যে এটিপি এর হিসাব এবং শক্তি প্রবাহ। এটিপি এর হিসাব, সবার শ্বসনে এটিপি এর হিসাব তোমাকে জানতে হবে, যে তুমি কিভাবে 38টা এটিপি তোমার তৈরি হয়। বুঝছো? তাহলে সবার শ্বসনে কি করবা, সবার শ্বসনে যে 38টা এটিপির যে হিসাব এটা আগে নির্ণয় করবা। এটা কেমনে নির্ণয় করো, যদি তুমি বই দেখে নাও বোঝো ইউটিউবে সার্চ দিবা সবার শ্বসনে 38টা এটিপির হিসাব, দেখবা সুন্দর মতো ভিডিও চলে আসছে, ওই ভিডিও দেখে নিবা জাস্ট। ক্লিয়ার? অনেক ভিডিও আছে, চাইলেই দেখা যায়। তারপর দেখো সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং গ্লুকোজ উৎপাদনের আলো এবং ক্লোরোফিলের ভূমিকা। গ্লুকোজ উৎপাদনে গ্লুকোজ উৎপাদনে আলো ক্লোরোফিলের ভূমিকা, মানে গ্লুকোজ উৎপাদনের সময় আলো এবং ক্লোরোফিল কি কি ভূমিকা পালন করে সেটা জাস্ট লিখে দিবা। কেমন কই পাবো এগুলো, বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তারপরে তুমি দেখো যে শ্বসনে যে ধাপ, আমি বলি মেইন জাস্ট এই টপিকগুলাই তুমি আগে বেশি ভালো করে পড়ো, তুমি দেখবা যে অনেক কিছুই কভার হয়ে গেছে। শ্বসনে যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় তার ব্যাখ্যা। দেখো শ্বসনের কোন কোন ধাপ মাইটোকন্ড্রিয়ায় গঠন হয়, যে মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় বলতো? তোমার কি ক্রেবস চক্র? ক্রেবস চক্র হয় না বলতো? ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে ক্রেবস চক্র, তুমি ক্রেবস চক্রের যে ধাপগুলো ব্যাখ্যাগুলো এটা তোমার খুব ভালো করে জানতে হবে। এবং আরেকটা কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে শ্বসন দেখো শ্বসন এবং সালোক সংশ্লেষণ একে অপরের কি বলতো পরিপূরক। পরিপূরক কেমনে হয়, যে একজন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আরেকজন কি গ্রহণ করে, এরকমই তো কাহিনী। তো ওই জিনিসটা খুব ভালো করে দেখবা। এবং সালোক সংশ্লেষণ এবং কি শ্বসনের গুরুত্ব, দুইটার গুরুত্বই যেন খুব ভালো করে জানা থাকে। কিসের গুরুত্ব? আমাদের পরিবেশের উপরে গুরুত্ব, আমাদের উপরে গুরুত্ব, সব কিছুই। ক্লিয়ার? বলো বুঝছো? নেক্সট দেখো যে জীবের প্রজনন অধ্যায় থেকে এই দুটা জিনিস আগে খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং সৃষ্টির প্রক্রিয়া, এবং কি উদ্ভিদের বংশ পরম্পরায় পুংস্তবক ও স্ত্রীস্তবকের ভূমিকা, এই দুটো পড়বা। এবং তারপরে নিষেক ক্রিয়ার যে ব্যাখ্যাটা আছে, নিষেক ক্রিয়ার ব্যাখ্যাটা একটু দেখে নিবা। বুঝছো? নিষেক ক্রিয়ার ব্যাখ্যাটা একটু দেখে নিবা। তো তোমাদের আগে কাজ হবে এই দুটা পড়ে নাও, এই দুটা আগে পড়ে নাও, তারপর নিষেক ক্রিয়ার ব্যাখ্যাটা পড়ে নিবা। এগুলো জাস্ট তোমার সিকিউটা মোটামুটি কভার করে নিবে। ওকে, দেখো তারপরে তুমি কি করবে, একটা অধ্যায় করে যাও আগে। আর তুমি একটা অধ্যায় ধরে এই টপিকগুলো পড়ো। তোমার এতগুলো টপিক দেখে ভয় পাবে, এতগুলো না, মাত্র কয়েকটা টপিক। তুমি কি করবে, প্রথমে একটা অধ্যায় ধরছো, সেই টপিকগুলো পড়ে নাও, তারপর আরেকটা অধ্যায় ধরো, সেই টপিকগুলো পড়ে নাও। ওকে, দেখো তারপর কি বলছে, জীবের বংশগতি এবং বিবর্তন অধ্যায়ে এটা খুব ইম্পর্টেন্ট, যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। এটা দেখবা যে কোনো একটা বোর্ডে চলে আসছে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য যে কোনো একটা বোর্ডে চলে আসছে। ডিএনএ অনুলিপন প্রক্রিয়া, ডিএনএ রেপ্লিকেশন, যেটাকে বলে ইংলিশে কি বলে ডিএনএ রেপ্লিকেশন, দেখবা এটাও তোমার কি ভালো ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র। এবং খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে থ্যালাসেমিয়ার কারণ। এবং আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বর্ণান্ধতা। তুমি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়ার ভিতরে তোমার দেখবা যে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে যে কোনটা বংশ পরম্পরায় আসে, কোনটা বংশ পরম্পরায় আসে না। তো এই জিনিসটা যেন একদম ভালো করে খেয়াল থাকে, এটা এমসিকিউ চলে আসতে পারে। ওকে, তারপর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং ডিএনএ, দেখো এই যে ডিএনএ সাহায্যে অপরাধী শনাক্ত করা যায়, এটা তো তোমরা এমনিই লিখতে দিলে পারবা, যে ডিএনএতে কেমনে অপরাধীকে শনাক্ত করে, তাই না? বলো তো পারবা না? জাস্ট এই জিনিসগুলো রিভিউ করার জন্য বইগুলো খোলো। তুমি দেখো, তুমি এখন এই টপিক পড়বে, এই টপিক ধরো, বই বের করে টপিকটা পড়ো, এই টপিকটা পড়ে তারপর নেক্সট টপিকে দাও। মেইন কথা হচ্ছে একটা টপিক ক্লিয়ার করো। তুমি একদম তুমি যদি একদম সমুদ্রের মধ্যে হারাই দাও তাহলে কিন্তু হবে না। তাহলে একটা টপিক ক্লিয়ার করবা। দেখো লাস্ট আমাদের দুইটা অধ্যায় আছে, কি বলছে, জীবের পরিবেশ। দেখো জীবের পরিবেশ, আচ্ছা এটা মনে আমাদের লাস্ট অধ্যায়। দেখো যে জলজ বাস্তুতন্ত্রের উপাদান ও গঠন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তারপরে বাস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রভাব, এটাও একটু ভালো করে দেখে নিবা। এবং এখানে দেখো, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাদ্য শিকল এখানে খুব ইম্পর্টেন্ট। খাদ্য শিকলটা এখানে একটু ভালো করে দেখে নিবা। আর লাস্টে হচ্ছে ডারউইন মতবাদটা এখানে ভালো করে দেখবা। মেইন কথা হচ্ছে যে এখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তোমার এক এক করে তুমি বই থেকে পড়ো। যখন তুমি বই থেকে পড়বা তখন তোমার এমনি একটা দক্ষতা আসবে, ঠিক আছে এই টপিক আমি পারি। এবং সবচেয়ে বড় কথা, বায়োলজিতে সবচেয়ে বড় যেটা জিনিস, সেটা হচ্ছে চিত্র। কি বলতো? সেটা হচ্ছে চিত্র তুমি যত ভালো আঁকাতে পারবা, তত তোমার গ্রোথ আসবে। কি বলতো? চিত্র তুমি যত ভালো আঁকাতে পারবা, তত তোমার পরীক্ষার খাতা সুন্দরভাবে অর্গানাইজড হবে এবং তুমি ভালো মার্ক পাবা। ঠিক আছে? তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনে কয়েকটা দিন পরে পরীক্ষা। তোমার যদি অলরেডি পড়া হয়ে থাকে, তুমি জাস্ট এই জিনিসগুলো রিভিশন দাও, যে এই জিনিসগুলো তোমার পড়া হয়েছে কিনা, তাইলে ভালো একটা ফলাফল চলে আসবে। ওকে, একদমই ভয় পাওয়ার কিচ্ছু হয় নাই। আমি আশা করি তোমরা সবাই ভালো করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।